সিয়ামের হাস্যকর উত্তর শুনে একযোগে হেসে দিল সবাই। শুধু হাসল না সুরাইয়া, মুখটা প্যাঁচার মতো কুঁচকে আবার প্রশ্নর গলায় বলল, বলো না সে কি করে? এইটুকু বল দেখি সমস্যা। সবাই হাসির রোল তখনও বিরাজ করছে। সুমাইয়া নিরুত্তর ভঙ্গিতে মুখ কালো করে থাকলেও হঠাৎ পিছন থেকে শক্ত গলায় আওয়াজ আসে, আমি কি করি সেটা তোমার জেনে লাভ কি? আমাকে নিয়ে এত টেনশন কেন? ক্যাট ক্যাট গলার স্বর শুনতে কপ্পুলের মতো হাসি উড়ে গেলেও সবার। সুরাইয়া ভয় ভয় চাউনিতে পিছনে ঘুরিয়ে দেখে মাহতিম দু পকেটে হাত ঢুকিয়ে এদিকেই তাকিয়ে আছে। সবাই যখন মাহতিমের দিকে তাকিয়েছিল, মেহনুর তখন ঘাস ছিঁড়ে সেগুলো টুকরো টুকরো করছিল। মেহনুর যে ইচ্ছে করছে ইগনোর করার মতলবে আছে সেটা বুঝে গেছে মাহতিম। তাই আর সেদিকে না তাকিয়ে যেখানে ছিল সেখান থেকেই বলে উঠল, আমি বর্তমানে। কথার মাঝখানে আকস্মিকভাবে দাড়ি বসালো সিয়াম। অমনি ঝড়ের বেগে উত্তর দিয়ে বলল, মাহতিম আসলে বিজনেসম্যান, ওর বাবার ব্যবসা দেখে। আঙ্কেলের বড় ব্যবসা তো, তাই সেগুলো এখন মাহতিমই দেখাশোনা করে। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ তাজ্জব বনে গেল। নিধি চেওয়াল্লা ঝুলিয়ে অবাক করে গেল। প্রীতি আমের আচারে কামড় দিতে গিয়ে থেমে গেল। সৌভিক মুখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো। তৈয়ব বিস্ফোরণ চাউনিতে তেঁতুল চুষতে ভুলে গেল। সাবি মিটিমিটি করে হাসতে থাকলো। মাহদি শিরশি খেলা বাদ দিয়ে সবাই অমন আহম্মক মার্কার চেহারা একে অপরকে দেখতে লাগলো। সবার চেহারা যখন অপ্রস্তুত হয়ে উঠল, তখন সিয়াম সবার দিকে দৃষ্টি দিতেই চাপা কৌতূহলে বলল, গাইস তোমরা আমাকে সেলিব্রিটি নজরে দেখছো কেন? আমি এখনও সেলিব্রিটি হইনি। সিয়ামের কথা শুনে মাহতিম তৎক্ষণাৎ পা থেকে ব্যান্ডেজ খুলল। ওই দৃশ্য দেখে সিয়াম তোতলানো শুরু বলল, দোস্ত তুই স্যান্ডেল খুলছিস কেন? আমি তো মিথ্যা কথা বলিনি। আরে ভাই পায়ের জুতা পায়ে রাখ, আমারে মারিস না মাহতিম রে। ওই সৌভিক হালা ধরস না কেন? সিয়ামের ভয়ার্ত অবস্থা দেখে সবাই হো হো করে হেসে দিল। সবাই যখন তীব্র হাসিতে লুটোপুটি খাচ্ছে, তখন তৈয়ব হাসির ছলে সিয়ামের কানের কাছে মুখ এনে বলল, তুই মিথ্যে বললি কেন বেটা? ওর হাতে কষানো থাপ্পড় খাওয়ার ইচ্ছে জাগছে নাকি? সিয়াম খিচিমিচি করে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, পোলট্রি মুরগি যদি জানে মাহতিম ময়না কি কাজ করে, তাহলে আর বিয়া খাওয়ার স্বপ্ন দেখা লাগবো না চান্দু। তৈয়ব হঠাৎ হাসি থামিয়ে প্রশ্নোক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, মানেটা কি বুঝাইলি? ও জবের সাথে বিয়ের সম্পর্কটা কেমনে হইল? সিয়াম গলার স্বর আরও নিচু করে সতর্কতার সঙ্গে বলল, পোলট্রি মুরগি এমনিই ওরে শিয়াল ভাইবা ভয় পায়। আর যদি শোনে মিয়াচান একটা বাঘ, তাহলে বাপু ওর কপালে আর এইটার সাথে বিয়া করা লাগবে না। সিয়াম ও তৈয়ব সবার অগোচরে চোরের মতো গোপন আলাপ সারছে। এদিকে সবাই আচার খাওয়া নিয়ে মাহতিমের দিকে ঘুরে হাসাহাসি করে কথা বলছে। শুধু মেহনুর ঘাসের দিকে দৃষ্টি রেখে অসহায়ের মতো কচি পাতা খুঁড়ছে। হাসির জন্য তৈয়ব ও সিয়ামের কথা এক চুলো শোনা যাচ্ছে না। তৈয়ব সিয়ামের মিথ্যা বলা মর্মটা অনেকক্ষণ পর বুঝতে পারল। অন্যমনস্ক ভঙ্গিতে ঘাসের দিকে দৃষ্টি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াতে লাগলো। সে অন্যমনার ভঙ্গিতে কণ্ঠে নামিয়ে বলল, তাহলে মাহতিমের পরিচয় গোপন রাখা লাগবো, রাইট? কিন্তু মার্জা আন্টি কি এতদিনে ওর জব নিয়ে কথা উঠায়নি? ভাবছস যদি আন্টি মেহনুরের মাকে সব বলে দেয়, তাহলে মেহনুর জানতে 2 সেকেন্ডও লাগবে না। সিয়াম সাথে সাথে তৈয়বের মাথা চারটি মেরে কর্কশ কণ্ঠে বলল, পজিটিভ ভাবতে পারিস না ব্যা? আন্টি যদি বইলে থাকে তাহলে এমন অব্যবস্থা করা লাগবে যেন মেহনুর জানতে না পারে। ওদের দুজনের মধ্যে ফুসুর ফুসুর চলল। মাহতিম একটা বারের জন্য মেহনুরের মুখ দেখতে পেল না। মেহনুর ভুলেও পিছু ফিরে মাহতিমের দিকে তাকালো না। এমন সূক্ষ্ম অবহেলা দেখে মাহতিম রুক্ষ মেজাজে বাড়ির দিকে চলে যেতে লাগলো। সবাই আবার গোল আকারে বসে আড্ডা জমিয়ে দিলে মেহনুর বামের দৃষ্টি ফেলে সতর্কতার সাথে মাহতিমের যাওয়াটা এক মনে দেখতে লাগলো। সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা ভয়, কিছুটা অবহেলা, কিছুটা সংকোচন, মনে উৎকণ্ঠা। বরাবর এই লোকটা এমন কায়দায় হাজির হয় সেটা আগে থেকে বলা যায় না, কিন্তু চলে গেলে মনে হয় কোথায় যেন শূন্যতা এসে ভর করছে। সেই শূন্যতা যেন হাড়ে হাড়ে টের পাইয়ে দেয়।
তাকে আলগে রাখো, আলগে ধরো, আলগে আলগে দেখো তাকে। দেখার জন্য বিধি নির্দেশ নাই মেহনুর। ছোট্ট মনে দেখো তাকে। শুনশান রাত, বাইরে ঘুঘু ডাক শোনা যাচ্ছে। বাড়ির সবাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে, কেউ জেগে নেই এমন নিশিপ্রহরে। আকাশটা চাঁদশূন্য হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কোথায় আলো নেই গ্রামের আনাচে কানাচে। এমন সময় পানির তৃষ্ণায় চোখ খুলো মাহতিমের। শয্যা ত্যাগ করতে ভারী বিরক্ত হলো সে, কিন্তু পানির জন্য গলাটা মারাত্মক শুকিয়ে আছে। নিরুপায় হয়ে বিছানা থেকে পানির জন্য নামতে হয়েছে। আজ ভুলবশত এ ঘরে পানি নিয়ে যায়নি, যার দৌলতে এমন উটকো সময় ঘুম ঘুম চোখে মাহতিমে উঠতে হয়েছে। দরজার ছিটকানি খুলে চোখ ডলতে ডলতে মাহতিম বারান্দা পেরিয়ে যাচ্ছে। অন্য হাতে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ধরে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছাতে আচমকা অদ্ভুত একটি শব্দ কানে এলো। শব্দটা স্পষ্টভাবে শোনার জন্য মাহতিম চোখ পিটপিট করে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু শব্দটা কোথা থেকে আসে সেটা বুঝতে একটু সময় নিচ্ছে মাহতিম। চাপা কান্না মতো কান্নাকাটির শব্দ আসছে। মনে হচ্ছে কেউ অত্যাধিক অত্যাচারে মুখ চাপা দিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে মাহতিমের অবস্থা কৌতূহলপূর্ণ আচ্ছন্ন হলো। মোল্লাবাড়িতে এমন চাপা কান্নার আওয়াজ শোনাটা একদমই দুর্লভ। ভৌতিক বিষয় যদি হয়ে থাকে তাহলে মাহতিম আজই হাতে নাতে সব দেখে ছাড়বে। চুপ করে ফোনের লাইটটা বন্ধ করে ফেললেও মাহতিম পানি খাওয়ার উৎকণ্ঠা ভুলে সহসা কান্নার আওয়াজ নিয়ে অ্যানালাইজ শুরু করলো সে। ক্ষণিকের মধ্যে আবিষ্কার করলো বাড়ির সদর দরজা খোলা রয়েছে, আর সেই শব্দটা এক নাগাড়ি বাইরে থেকে আসছে। মাহতিম শান্ত ভঙ্গিতে ঠোঁট ভিজিয়ে দরজার দিকে এগোতে লাগলো। যতই এগোতে লাগলো ততই মেয়েলি কান্নাটা জোরালো রূপে শুনতে পাচ্ছিল। দরজা দুটো ধারে বাইরে পা ফেললো মাহতিম। অন্ধকার পরিবেশে ডানে বামে সজাগ দৃষ্টি চোখ বুলালো। চোখের দৃষ্টি যখন অন্ধকারের মাঝে সয়ে গেল তখন দূরে সেই পুকুর পাড়ের দিকে দৃষ্টি যেতেই পা থমথম গেল। সুপারি গাছের সাথে হেলান দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। এইটুকু আবছা অন্ধকারে দৃশ্য দেখে মাহতিম আবারও চটপট ভঙ্গিতে ডানে বামে চোখ বুলিয়ে পেটানোর জন্য কাঙ্ক্ষিত একটি জিনিস খুঁজল। ঠিক ওই সময় দরজার কাছে 4 ফুটের একটা বাঁশ পেল। সেটা হাতের বলে আঁকড়ে ধরল মাহতিম। চোখ তুলে সেই দিকে তাকাতেই হতবাক হয়ে গেল সে। একটু আগে ওখানে কাউকে দেখেছিল, অথচ এখন সেখানে কেউ নেই। এটা কি করে সম্ভব? মাহতিম হন্য হয়ে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ বাঁশ ফেলে বাড়িতে ঢুকতেই আরেকবার আশ্চর্য হয়ে গেল। সবুজ কেমন চোরের মতো উত্তর দিতেই সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। অন্যদিকে সাবা দক্ষিণ দিকে সিঁড়ি বেয়ে কান্নার সুরে দ্রুত গতিতে উপরে উঠছে। সবুজকে ডাক দিতে গিয়েও আর কণ্ঠ উঠল না মাহতিমের। রান্নাঘর দিকে আরঞ্জরের দৃষ্টি পড়তে সেখানে মেহনুরকে দেখতে পেল মাহতিম। মেহনুর এক হাতে হারিকেন ধরে অন্য হাতে চায়ের পানিতে চামচ নাড়ছে। জগতে সব কিছু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শুধু হারিকেনের আলো উজ্জ্বল বর্ণ চেহারা যেন আক্রোশ হচ্ছে, চুম্বকের মতো কঠিনভাবে সেদিকে টানতে চাইছে। দৃষ্টি শান্ত করে স্থির করে দিয়েছে মাহতিম। অন্নভুবনে পথচারণা মতো ধীর পায়ে রান্নাঘরে এগিয়ে যাচ্ছে। যখন রান্নাঘরের নিকট এসে পথচারণা থামল তখনই মেহনুরের মায়াপূর্ণ বড় বড় চোখের দৃষ্টি দুটো মাহতিমের দিকে পড়ল। বুকটা ছ্যাদ করে উঠল মাহতিমের। ওই শান্ত দৃষ্টি কেশবহুল বালিকা পূর্ণ দৃষ্টিতে হতচকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। চুল খোলা মেহনুর, সেগুলো হাঁটুর কাছে এসে জামাত হয়েছে। মাহতিম দৃষ্টি তুলে আপাদমস্তক তাকিয়ে দেখল হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কালো ব্লাউজের হাতা দুটো কনু ছড়িয়ে একটু আগেই এসে ঢেকেছে। মাহতিম মাথা থেকে পা অবধি নির্বিকার চোখ বুলালো। বাঁকা হেসে রান্নাঘরের ভিতরে পা ফেলে ঢুকল। মেহনুরের অবস্থা তখন পুরোই কাহিল। দিন শেষে আবারও অপ্রত্যাশিতভাবে এই লোকটার সাথে দেখা হয়ে গেল। রাতের উপন্যাস বই পড়ার সময় চা খাওয়ার অভ্যাস আছে মেহনুরের, তাই নিয়ম মোতাবেক আজও এসেছে চা বানাতে। কিন্তু মাহতিমের এমন আগমন দেখে ভয়ে পালাতে ইচ্ছে করছে। মাহতিম চুলার কাছে এসে দেখল ছোট্ট পাতিলে চা বানানো হচ্ছে।
চায়ের দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল মাহতিম, 1 কাপ চা দেওয়া যাবে? টেস্ট করতাম আর কি। শীতের পরশ পাওয়ার মতো শিহরে উঠল মেহনুর। সর্বিক ফিরিয়ে পেলেও আমতা আমতা করে বলল, চা চা চা, সত্যি খাবেন? মাহতিম সরল গলায় বলল, হ্যাঁ খেতে তো চাচ্ছি। মেহনুর যে ভয়ে কাঁপছে সেটাও হাতের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মাহতিম। হাতে প্রতিটা আঙ্গুলে ভয়ঙ্করভাবে কাঁপছে ওর। মাহতিম এবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর হাতের দিকে তাকাচ্ছে সে। মাহতিম কম্পনামান হাতে মাহতিমের দিকে 1 কাপ চা এগিয়ে দিল। মাহতিম চায়ের কাপে চামচ নেড়ে চামচটা চুলার পাশে রেখে দিল। কাপের হ্যান্ডেলে তর্জনী পেঁচিয়ে ছোট্ট একটা ফু দিয়ে 1 চুমুক খেলো। খেতেই মুখে অবস্থা বিভৎসভাবে কুঁচকে সাথে সাথে মেহনুরের হাতে ধরিয়ে দিল। বিরক্তর সাথে বলল, কী চা বানিয়েছো এটা? সামান্য চাও তুমি বানাতে পারো না? ছি, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন ফালতু চা বানিয়েছো। এই প্রথম খারাপ মন্তব্য পেল চায়ের জন্য। চায়ের মধ্যে কি গলদ করেছে সেটা তাড়াতাড়ি বোঝার জন্য 1 চুমুক দিয়ে খেয়ে দেখল মেহনুর। কিন্তু গলদের কিছু যখন ধরতে পারল না, তখন মাহতিমের দিকে উজফুক দৃষ্টিতে তাকালো। কিছু বলার জন্য ঠোঁট খুলবে তার আগেই মাহতিম ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। মেহনুর এমন উদ্ভট কারবার দেখে কপাল কুঁচকে তাকালো মাহতিম। বাম পকেটে হাত ঢুকিয়ে চায়ের কাপে ফু দিল। চোখ বন্ধ করে চায়ের কাপে শান্ত ভঙ্গিতে চুমুক দিল। এদিকে মেহনুর যে বোকার দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে বিন্দুমাত্র নজর দিল না। চুমুক শেষে মাহতিম চলে যাওয়ার জন্য পা বাড়ালে হঠাৎ পা থামিয়ে মেহনুরের দিকে ঘুরে দাঁড়ালো। বাম পকেট থেকে হাত বের করে কাপের সেদিকটায় চুমুক দিয়েছিল যে দিকটা দুটো আঙুলে টোকা মেরে বাঁকা হেসে কী যেন ইশারা করলো। মাহতিমের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই চিন্তা করতে লাগলো মেহনুর, আচ্ছা লোকটা চায়ে কাপে টোকা মেরে কী ইশারা করলো? তাও আবার চুমুকের জায়গায় ইশারা করার মানে কি হলো? রাতে সেই চুমুক ঘটিত ঘটনার পর আর কোনো ঝামেলা হয়নি। মাহতিমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খুলেনি। কেন মাহতিম চায়ের কাপে সেই চুমুকের স্থানে আঙুলের টোকা মারল সেটা নিয়ে পুরো রাত ভেবেছে মেহনুর। কিন্তু আফসোস, সে কিছুই ধরতে পারেনি। সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নার মনোযোগ দিতে চলে যায়। এদিকে সৌভিকরা এসে আঙিনায় বসে আড্ডা মজলিস বসায়। দুদলে বিভক্ত হয়ে মোবাইলে লুডো খেলা ভান করে গোপন আলাপ শুরু করে। গোল করে পুরো 8 মাথা একসাথে লাগিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি রাখে। সবার এমন একটা ভঙ্গি ধরল যেন লুডো খেলার জন্য সবাই একত্রে হয়েছে এখানে। ফারিন ফিসফিসে সবার উদ্দেশ্য নিচু স্বরে বলল, আজকের প্ল্যান বলো জলদি। আর বিগ ব্রোর জন্য কি মেহনুর ফাইনাল? এটা কি ফিক্সড? ফারিনের উত্তর শুনে শামিক লুডো লাল গুটিকে ক্লিক মেরে চাল দিয়ে বলল, মেয়ে ফাইনাল, এটা ডান। শামিকের জবাব শেষ হতেই নীতি উদ্বিগ্ন সুরে বলল, মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যাবে না? সানাজ হলে মেবি পারফেক্ট হয়। কি বলো সবাই? নীতির বেকুব মার্কা কথায় চটে উঠল সৌভিক। ভুরু কুঁচকে রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে। কণ্ঠে নিচু করে ক্ষুদ্রভাবে বলল ওকে, তোর নাম নীতি না হয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল। যদি আরেকবার এমন বিসমার্কা কথা বলোস থাপড়াইয়া একেবারে কানের চামড়া লাল বানাইয়া দিমু। তোয়েবের উগ্র কথা বিরক্ত হলো নীতি। নিজেকে সামলে নিয়ে কিঞ্চিত পরিমাণ রাগ দেখিয়ে বলল, তোমার সমস্যা কি তোয়ব ভাই? কথায় কথায় এমন থাপ্পড় মারা কথা আসে কেন? মেহনুর যে বয়সে ছোট সেটা কি তোমার বুঝতে পারো না? ওই মেয়ে যদি ভাইয়াকে দেখভাল করতে না পারল তখন তোমরা কি করবা? তাছাড়া মেহনুর যে ভাইয়ার দিকে ওই নজরে তাকায় না সেটা কি খেয়াল করেছ? নীতির কথা যুক্তি দেখে এবার সৌভিক মুখ খুলল, দেখ নীতি, আমরা সবাই জানি মাহতিব কেমন লাইফ লিড করে। এজন্য কি ঠিক কি বেঠিক এইসব নিয়ে
আমাদের চিন্তা করে লাভ নেই। আমি নিজেও মাহতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি, যদিও সাইনটা হেভি ছিল না। তবুও ফার্স্ট টাইমের জন্য হলেও মাহতিম আনসারির মতো এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তুই নিজেকে একবার ভেবে দেখ, একটা ছেলে কি শুধু শুধু কারণ ছাড়া একটা মেয়ের জন্য আরেকজনের উপরে শোধ তুলবে? সুমাইয়ার যেন হাল করেছে, অ্যাটলিস্ট আমার সবাই বুঝে গেছি শি ইজ অন দ্য লাইন। ও বেহুদা কারণে কারো প্রতি সদয় হতে চায় না। তোদের সাথে কিছু উল্টোপাল্টা করতে নিলে ও যে কী অবস্থা করে সেটা আর বলার প্রয়োজন মনে করলাম না। জাস্ট এটা মাথায় রাখ, মাহতিম যেন ভুলেও এখান থেকে যেতে না পারে। ওর পাসপোর্ট কোনোভাবে ওর হাতে দিবি না। সবিক শাসানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভা ভঙ্গ করল। ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল। সাবিক চলে গেলে নিজের রুমে। এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না। বারবার মন বলছে মাহতিমের জন্য মেহুন হয়তো ঠিক হবে না, তবুও নিজের মনকে বুঝ দিয়ে যাচ্ছে মাহতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে। মেহনুর ঠিকই আজ নয়তো কাল মাহতিমের প্রতি নরম হয়ে যাবে। মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেটাও একটু একটু করে দূর হয়ে যাবে ওর। শাহনাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকলো। নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল, তখন হঠাৎই ওর দৃষ্টি সবার রুমের দিকে আটকে গেল। সাদা শার্ট পরুয়া তরুণ সবার রুমে ঢুকে দূরত্ব ভিতর থেকে দরজা আটকে দিচ্ছিল। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীতি। কি দেখলো চোখে? সবার রুমে তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে। বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে তাহলে কি কাণ্ড হতে পারবে জানা আছে? নীতি কিছু সময়ের জন্য চিন্তা চেতনা হারিয়ে ফেলল। কিছু না ভেবে সবার রুমে দিকে ধুমাধুর এগুতে লাগলো। অচিন্তনীয় অবস্থায় ফেঁসে গিয়ে শেষমেশ পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নীতি। আর সেদিকে এগুলোনে সে শাহনাজের রুমের দিকে পা ঘোরাতে শাহনাজের রুমে আজগুবি ব্যাপার দেখল। শাহনাজও অজানা কারণে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নীতির দুদফা আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল। সেটা নির্লিপ্ত ছেড়ে দিতে বন্ধ দরজা 3 বার টোকা মারল। প্রায় 2 মিনিট পেরিয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। নীতি যে দ্বিতীয়বার কড়া মারা জন্য হাত উঠাবে, ঠিক তখনই খট করে দরজা খুলল দিল শাহনাজের। শাহনাজ কেমন অপ্রভিত মুখে জোরপূর্বক হাসি টেনে নীতির দিকে তাকিয়ে আছে। নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। এক পর্যায়ে আসন্ন গলায় প্রশ্ন করে, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? কথাটা শুনে শাহনাজের মুখ যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্যভাবে স্বাভাবিক করে ঢেলে ঢুলে হাসি টেনে বলল, আসলে কুচি ঠিক করছিলাম তো, এজন্য দরজা লাগিয়েছিলাম। উত্তরে সম্পূর্ণ বেকাফা লাগলো নীতির কাছে। যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে, সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দিবে? এটা কেমন রহস্য লাগলো। তার উপরে শাহনাজের চেহারাও কেমন চোরের মতো কাচুমাচু করছিল। নীতি কিছু বলবে তার আগেই শাহনাজ জরুরি কাজে অজুহাত মুখের ওপরে দরজা লাগিয়ে দিল। দুবোনের রুমের ভিতরে কিছু যে কাহিনী রটছিল সেটা আজ করতে পারে নীতি। চুপিসারে সবার রুমের দিকে এগিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল কেউ যে এই মুহূর্তে ওকে দেখছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। ডান বাঁয়ে কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজায় কান রাখল নীতি। ডান কানে কর্ণঘুরে এমন একটা শব্দ এলো, তৎক্ষণাৎ চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সে। বুকের ভিতর হাত রেখে জোরে জোরে নিলম্বাস নিতে তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহতিমের রুমে এসে পৌঁছালো। মাহতিম তখন খাটের ওপর দুহাত রেখে ফ্লোরের সাথে পা ঠেলে ননস্টপ ভঙ্গিতে পুশ আপ ফ্লাশ করছিল। রুমের ভিতর হুড়মুড় করে নিধি ঢুকে পড়লে চোখে ভঙ্গিতে কপাল কুঁচকে ওর মুখের দিকে তাকালো মাহতিম। সাথে সাথে মাহতিমের
পুশ আপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানোর জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল। নীতি হাঁপানোর অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন, পানি খাবি? নীতির অবস্থা হাঁটুতে দুহাত রেখে মেঝের দিকে তাকিয়ে না বোধক ইশারা করল। মাহতিব টি শার্টটা গায়ে জড়াতে চুলে ব্ল্যাক ব্যাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল। নীতি তখন হাঁপানি শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। মাহতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সব কিছু খুলে বলো। সব কিছু শুনতে শুনতে কপালে ভাঁজ আরও কুঁচকে আসছিল মাহতিমের। নীতিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে। ঘটনা আরও তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকলো সে। সাবার ঘটনাতে নিশ্চয় বিরাট অজানা রহস্য আছে। সাবা কাল রাতে সন্দেহজনক কাজ করেছে, এ বিষয়ে যদি বাড়ির মানুষ কেউ জানে না, কিন্তু সবার অগোচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে। কাল রাতে কেন কান্না করলো? সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল? গ্রাম্য প্রকৃতি বিকেলের দিকে শান্ত হয়ে গেল। পাখিদের কলরব গাছের ডালে ডালে বেড়ে উঠল। আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর, আশপাশ হয়ে উঠল আরও সুন্দর, মনোরম ভঙ্গিতে শীতল। মোল্লাবাড়ির সামনে যে মেঠো পথের রাস্তা রয়েছে, সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগলো। তখন কিছু মানুষ বাজার নিয়ে বাড়ির দিকে ছুটল। বারান্দা থেকে দূরে পুকুরটা তখন স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। পুকুরের পানিতে শুভ্র বনের পাতি হাঁসগুলো কোমল চিত্রে সাঁতার কাটছিল। দোতলার মস্ত বারান্দায় দাঁড়িয়ে মাহতিম সেই দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল। ঠান্ডা মৃদু বাতাস গায়ে এলিয়ে মনের সব ক্লান্ত যেন দূর থেকে যাচ্ছিল। কাঠের রেলিংয়ে দুহাত ফেলে সেই বাতাসে গা ভেসে চোখ বন্ধ করল মাহতিম। কানে শো শো করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেলেও মনের মধ্যে সূক্ষ্ম আঁচের দারুণ কিছু মুহূর্ত ভাবতে লাগলো। আনচান করে বুকের মধ্যে কোথাও যেন উসখুস করে উঠল কিছু তীব্র আকাঙ্ক্ষার প্রতি। চোখের মানসপটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি। কিন্তু সেই ভাবনার রেশ কেটে দিয়ে রুমে প্রবেশ করলো মাজরা। পিছন থেকে মাহতিম ডাক দিতেই রুমের দিকে ফিরে তাকালো মাহতিম। রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভিতরে। মাজরা ছেলের বিছানায় এসে নরমভাবে বসলেন। মাহতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল। মায়ের কোলে মাথা ছেড়ে আলসে ভঙ্গিতে শুধালো। সুন্দর দৃষ্টিজোড়া চোখ দুটো বন্ধ করে নিল। মাজরা আঙুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙ্গুল চালনা করতে লাগলো। ছেলের মুখের পানে দৃষ্টি নিয়ে মুগ্ধ নয়নে বিভোর হচ্ছিলেন। ক্লিন শেভ করে গালটা দুহাত রেখে মাথা নুয়ে টুপ করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিল। মাহতিম চোখ বন্ধ করে অবস্থায় মায়ের আকস্মাৎ কাছে মুগ্ধ ভঙ্গিতে হেসে দিল। সেই হাসিটা সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল। সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলো, বাড়ি কবে যাব মা? অনেক দিন তো হয়ে গেল, এবার কি বাড়ি ফেরা উচিত না? আমার যে ছুটি শেষ হতে আসছে, বাসায় কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না। মাজরা বেশ উদাস ভঙ্গিতে ইশারার নিঃশ্বাস ছাড়ল। শ্রান্ত চক্ষু দুটো বিছানায় ঘেঁষে জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালো। অনেকক্ষণ যাবৎ চুপটি থাকা পর হঠাৎ নীরবতা ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বলো, তুই কি বিয়ে করবি না মাহতি? এভাবে সারা জীবন একা থাকবি? এবার তো নিজের দিকটা দেখ, নিজেকে নিয়ে একটু চিন্তা কর। আর কত একা থাকবি? মায়ের উদাস গলার কণ্ঠে শুনে চট করে তাকালো মাহতি। মায়ের মুখটা ভীষণ করুণ দেখালো তখন। দৃষ্টি দুটো কেমন নিঘুর বিষণ্ণতায় ছেয়েছিল তার। গলার উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনলো মাহতিম। চোখ বন্ধ করে হাতের তালু নিজের উষ্ঠ ছুঁয়ে দিল। সেই শক্তিহীন লাবণ্যহীন কচুকানো চামড়া হাতটা নিজের দুহাতের মাঝে আঁকড়ে ধরল। নিচু স্বরে
আক্ষেপের ভঙ্গিতে মাজরার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা। এ ব্যাপারের জন্য একদম ফোর্স করো না। তুমি এসব ব্যাপারে যদি আমাকে একা ছেড়ে দাও, আমি সত্যি এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নই। মাজরা ছেলে বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালার থেকে মুখ ফিরিয়ে তাকালেন। মাহতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাউনিতে কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, এখানে তোর সমস্যাটা কোথায় মাহতিম? উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিদেরও কে কাজে লাগিয়ে দিয়েছি। মাহতিম, তুইও একবার হ্যাঁ বল, আমি তোর জন্য সব থেকে সুন্দরী, গুণবতী, রূপসী বউ এনে দিব। তুই শুধু সম্মতি দে মাহতিম, আর একা থাকিস না। অন্তত এইবার বিয়েটা করে আমার জন্য মেয়ে দিয়ে যা। আমার মেয়ে পালার শখটা পূরণ কর মাহতিম। তুই তো ছুটি কাটিয়ে চলে যাবি। এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করছিস? ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি? মাহতি যেন পুরো সময়টা ছেড়ে দিলেও আমার মন তো সেই কবে থেকে মেয়ের প্রতি আটকে আছে। এবার অন্তত হ্যাঁ বলে দে মাহতি। তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামির সাথে সব কিছু পাকা করে ফেলবো। মাহতিম কোনো উত্তর দিল না, হামেশার মতোই চুপ করে রইল। কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতে হঠাৎ বিগলিত কণ্ঠে সে বলল, মা, আমার বউ নিয়ে এত এক্সাইটেড কেন? আমার বয়স কি চোখে দেখেছ? আমার সাথে যেগুলো পড়তো সেগুলো 25-এর মধ্যে বিয়ে করে এতদিন 2 বাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে। এই তথ্য যদি বাইরে পাচার করি, কোনো ভদ্রঘরের মেয়ে কিন্তু আমার জন্য আসবে না। বাকিটা রইল আমার স্ট্যাটাস অ্যান্ড ক্লাস, যেগুলো দেখে বিয়ে করার জন্য অবশ্যই মেয়ে কমতি হবে না। কিন্তু তুমি তো জানো আমি এসবে অভ্যস্ত না। ওই সব মেয়ে দেখলে আমার মুখ কম, হাত চলবে বেশি। এজন্য বলছি, আমাকে এসবে টেনো না। আমি যথেষ্ট ভালো আছি। মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবে অমনি দরজার দিকে হুড়মুড় করে মাহতি এসে ঢুকলো। বিছানার কাছে এসে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, মা, মা তুমি কি একটু আসবে? নানা ভাই ডাকছে। মাজরা ওর অস্থিরতা দেখে কিছুটা বিচলিত হলেন। প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে চট করে জিজ্ঞেস করতে জানতে পারল হান্নান শেখ এক আত্মীয়ের বাড়িতে নেওয়ার জন্য মাজরাকে ডাকছে। মাজরা চটপট সেই ডাকে সাড়া দিয়ে সুজলার সাথে বাইরে চলে গেল। এদিকে মাহমুদা মেহনুর খালাকে দেখতে একসাথে বেরিয়ে গেল। জানিয়েছে এশারের পরপর বাড়িতে ফিরে আসবে। বিছানায় শুয়ে চুল ছেড়ে বই পড়ছে মেহনুর। বাইরে আসরের আজানটা শেষ হতে সুরাইয়া এসে ঢুকলো। মেহনুর বই থেকে চোখ না সরিয়ে সুমাইয়ার উদ্দেশ্য বলো, তোমার কি কিছু লাগবে বুবু? সুরাইয়া বেনি দুলিয়ে বিছানায় বসে বলল, লাগলো তোর থেকে অনুমতি নেই না, এটা তুই ভালো করে জানিস। তুই আবার চুল ছাড়ছিস কেন? তোরে না চুল বাইরে রাখতে বলছি। মেহনুর বই থেকে চোখ সরিয়ে সুমাইয়ার দিকে তাকালো। চুলে হাত দিয়ে চেক করতেই শান্ত সুরে বলল, বুবু, চুল যে এখনো ভেজা। আমি তো ভেজা চুল বাঁধতে পারি না। ভেজা চুল বাঁধলে ঠান্ডা লাগে। আমার চুল বাঁধতে না করে দিয়েছে। সুরাইয়া ছোট্ট সুরে ও বলে মেহনুরকে জোর করে নিচে নিয়ে গেল। মেহনুর যেতে না চাইল, জোর খাটিয়ে ডান কবজি ধরে নিয়ে যেতে লাগলো। মেহনুর বারবার জিজ্ঞেস করতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছে। এই প্রশ্নের জবাবে একবারও মুখ খুলল না সুরাইয়া। উঠোনের দিকে গোয়াল গিয়ে মৃদু ধাক্কা মেরে ভিতরে ঢুকে দিল ওকে। গোয়াল ঘরে ঢুকে, বুবু তুমি এখানে বলে প্রশ্নটা সে করবে অমনি পেছন থেকে দরজা লাগিয়ে ছুটে পালালো সুরাইয়া। গোয়াল ঘরের ভিতর একদম অন্ধকার অবস্থা। মেহনুর দরজা কয়েকবার সজোরে ধাক্কা দিল, কিন্তু কেউ সেটা শুনল না। একচালা এই গোয়াল ঘরের ভিতরে কেবল দুটো জানালা আছে। মেহনুর অন্ধকারে ঘোচানোর জন্য সেই জানালার দিকে এগুবে, তখনই ফট করে পিছন থেকে আলো জ্বলে উঠল। কেউ ওর পিছনে দাঁড়িয়ে আগুনের আলো ধরিয়েছে। মোমবাতি শিখার মতো সরু লম্বা আলো দপদপ করে জ্বলছে। কিন্তু কে ঢুকেছে এই ঘরে সেটা বুঝতে পারল না মেহনুর। পিছন ফিরে যেই তাকালো, অমনি দু চোখ বিশাল বড় হয়ে আকস্মিক
ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। কণ্ঠরোধ হয়ে বুক ধরাস ধরাস করতে লাগলো ওর। পানি তৃষ্ণা বুক গলা শুকিয়ে খা খা করে তোলপাড় শুরু করলো। মেহনুর ছোট থেকে যার সঙ্গে অপছন্দ করে সেটা ছিল তরুণ। তরুণের হাব ভাব কোনো কালেই ঠিক ছিল না। বিশেষ করে ওর হাত দেওয়ার অভ্যাসটা ভালো লাগে না। সুযোগ পেলে পিঠে হাত রেখে খারাপভাবে চালনা করতে থাকে। পায়ের উপর পাও সুরসুর দিতে থাকে। নানা প্রকার ফাজলামি বাহানায় শরীরে বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে। এসব কথা কাউকে বলা যায় না, সহ্য করা যায় না, স্মৃতি থেকে মুছেও না। দিনের পর দিন খারাপ অভিজ্ঞতা নিয়ে মন গুমড়ে থাকে। তরুণ লাইটটা জ্বালিয়ে মেহনের দিকে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে আছে। শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে দূরবীনের মতো দৃষ্টি দিয়ে রেখেছে। মারণাত্মক লালসাগ্রস্ত চাউনিতে মেহনুরকে গিলে খাচ্ছে। দাঁত দিয়ে নিজের ঠোঁটকে অপ্রকৃত ভঙ্গিতে কামড়ালো। এরপর জিহ্বা দিয়ে নিচের ঠোঁটটা বিশ্রী কাদায় ভিজিয়ে নিল। সব যখন মেহনুরের চোখের সামনে ঘুরছিল তখন ভয়জনিত কণ্ঠে মেহনুর নিচু স্বরে আওড়ালো, আপনি এখানে কেন ভাইয়া?